সস্তা কমেন্ট, আমি বলবো এটাতে চিপ কমেন্ট, এ ধরনের কমেন্ট আসবে। এটা অনেকটা পাড়ায় পাড়ায় বন্ধুদের কনভারসেশনের মতো। আমি একটা কিছু বললাম, আমার বন্ধু মিলুক আর না মিলুক, সে কিন্তু একটা পাল্টা প্রত্যুত্তর আমাকে দিয়েই দেবে। না জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আপনার পজিশন থেকে জনগণের আবেগের যে জায়গাটা, সেই জায়গাটায় এরকম কমেন্টস হয় না। ডেফিনেটলি আপনি আপনার কর্ম দিয়ে আমাকে হ্যাপি করবেন, নট উইথ দ্য স্টেটমেন্ট। আপনাকে আইন দিয়ে, বিচার দিয়ে আপনাকে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। আমাকে আপনার প্রতি কনফিডেন্স আনার মতো পরিস্থিতি তৈরি করতে হবে আপনাকে আপনার কর্মের মাধ্যমে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সরকার, বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আসলে যতগুলো স্টেটমেন্ট এদেশের জনগণের বা সংবাদপত্রে হেডিং হয়েছে, তার অধিকাংশ স্থানই কিন্তু বা খুব লিডিং পজিশনে আছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার বক্তব্যগুলো কিন্তু সবসময় সাংবাদিকদের মানে পত্রিকার হেডলাইন হিসেবে চলে আসতেছে। এখানেও ঠিক তার ব্যতিক্রম হয় নাই। আমি যদি দেখেন এই যে ধর্ষণ, ডেফিনেটলি আমি খুবই দুঃখ প্রকাশ করছি, এবং আমি শুধু দুঃখ বলেন, আমি এটাকে মানে ঘৃণা প্রকাশ করছি যে এই ধরনের একটা নৃশংসতম হত্যাকাণ্ডকে, এটা কোনোভাবেই কোনোভাবে কাম্য না। এটা মানে এটাকে ইন নো কেস কিলিং অ্যানাদার পার্ট, নো কেস, এটাকে মানে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু এখন আমি যদি দেখেন এরকম কেস কি আজকে আমার দেশে কি নতুন? এটা কি আমরা কি আজকে নতুন দেখলাম? কিংবা জনগণের এই যে আমাদের হাতে ছেড়ে দেন, তাকে প্রকাশ্যে ফাঁসি দেন বা কিছু করেন, এই যে এই জায়গায় এই চাওয়াটাও কি আজকে কি নতুন? না, কোনোটাই কিন্তু নতুন না, দুটোই কিন্তু পুরাতন। ধর্ষণের এই ব্যাধিটাও পুরাতন, জনগণের এই আবেগের জায়গাটাও কিন্তু পুরাতন। আমি যদি প্রথম পার্টে আসি, ধর্ষণের এই ব্যাধিটা এটা 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 পুরাতন, এটা আসলো কোত্থেকে বা এটা কেন? এটা বেশ কিছু কারণ থাকে। এই যে আমাদের অস্থির সমাজ, এটারই কিন্তু একটা কিন্তু প্রতিচ্ছবি কিন্তু এ ধরনের অসুস্থ মন মানসিকতা। এটার পেছনে অনেক বড় একটা কারণ অবাধ মাদক দ্রব্যের ব্যবহার, কোনো সন্দেহ নাই। মাদক দ্রব্য এখন চাল ডালের মতো দোকানে দোকানে পাওয়া যায়, হাতে হাতে পাওয়া যায়। আপনি আপনি হয়তো বা এমনও দেখতে পারেন যে আপনি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট হয়তো কোনো একটা দোকানে গিয়ে নাও পেতে পারেন, 5টা দোকান খুঁজতে হতে পারে, কিন্তু মাদক খোঁজার জন্য কিন্তু আপনাকে এত কষ্ট করতে হবে না, খুব হাতের কাছেই পাবেন, চাইলেই পাবেন। সুতরাং যেই জিনিসটা, মানে অবাধ্য জিনিসটা, মানে নিষিদ্ধ জিনিসটা এত সহজলভ্য, সেই জিনিসটা আমাদের সমাজের কতটা অসুস্থ করছে। আজকে অধিকাংশ ঘরের সন্তানরা আজকে কিন্তু, অধিকাংশ বাবা মা কিন্তু আজকে কিন্তু সন্তানদের এই মাদকাসক্ত হওয়া নিয়ে কিন্তু চিন্তিত। তারা কিন্তু তাদের সন্তানদেরকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা ঘরের বাইরে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু তারা কিন্তু টেনশনে আছে। কারণ একটাই, যে তার ছেলেটা বা মেয়েটা ভালো থাকবে কিনা। এই ভালো থাকা না থাকা আমার যে টেনশন, এটাই কিন্তু আমাদের অসুস্থ সমাজের কিন্তু প্রতিচ্ছবি। বিচারহীনতা আর একটা কারণ, এবং এই বিচারহীনতাই কিন্তু আপনি যে উদাহরণ দিলেন, 9 সালে গ্রেপ্তার, 18 সালের রায়, অদ্যাবধি তিনি কিন্তু বাংলাদেশেরই জেলখানায় আসামিদের জন্য বরাদ্দ ডাল চাল খেয়ে তিনি কিন্তু খুব মহাসুখে আছেন। কিন্তু আমার মনে হয় ওনার ফাঁসি হবে না, যেদিন ওনার স্বাভাবিক মৃত্যু হবে সেদিন হয়তো উনি কারাগার থেকে ওনাকে হয়তো খাটিয়া করে বের করা হবে। ফাঁসি আর কিন্তু জনগণ দেখবে না। এই যে বিচারহীনতার যে কালচারটা, এই বিচারহীনতার কালচার কিন্তু আরেকটা অ্যানাদার বিগ রিজন, এটা বিগ 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 রিজন। আর এটার জন্য 100% আমাদের অসুস্থ পলিটিক্যাল প্র্যাকটিস দায়ী, আমাদের রাজনীতি দায়ী হচ্ছে এই বিচারহীনতার জন্য, কোনো সন্দেহ নাই। আমরা যদি সদিচ্ছা থাকে, আমি আর আপনি তো আমাদের রাজনীতির কেউ না কেউ, আমার মতোই আপনার মতোই কেউ না কেউ একজন কিন্তু সরকার গঠন করছেন, কেউ প্রধানমন্ত্রী হচ্ছেন, কেউ মন্ত্রী হচ্ছেন, কেউ রাষ্ট্রপতি হচ্ছেন। সুতরাং আমরা যদি সদিচ্ছা করি, আমরা যদি পরিবর্তন চাই, আমি যদি আইন বানাতে চাই, তাহলে বাধা দিবে কে? আমার দেশের আইন বাধা দেওয়ার জন্য কি অন্য কোনো দেশ আমাকে বাধা দিবে যে না তুমি এটা করতে পারবে না, এটার বিচার করা যাবে না? ডেফিনেটলি নট। আমার বিচার আমাকে করতে হবে, আমার আইন আমাকে করতে হবে। কিন্তু এই বিচারহীনতা না করাটা আমি রাজনীতিবিদদের এই কারণে বলছি, বিকজ ওনারাই হচ্ছেন আইন প্রণেতা, ওনারাই আইন প্রণয়ন করবেন এবং সেটাকে জনগণের উপযোগী করবেন, জনগণ এটার মাধ্যমে তাদের জীবনের নিরাপত্তা পাবে। এই জন্য আমি বিচারকদের কথা বলছি। ডেফিনেটলি এখানে সমাজের অনেক স্টেক হোল্ডার, রাষ্ট্রের অনেক স্টেক হোল্ডারও কিন্তু পার্শিয়ালি জড়িত, কিন্তু মূল যে দায়িত্বটা সেটা হচ্ছে যারা
আইন প্রণেতা, যারা আইন প্রণয়ন করেন, যারা সংসদে বসেন, সুতরাং দীর্ঘদিনের বিচারহীনতা এবং আমাদের দারিদ্রতা, এটা আরেকটা কারণ। দারিদ্রতার কারণেও কিন্তু আমাদের সমাজের যে অস্থিরতা, যে যে হাহাকার, যে চাহিদা, মনের অশান্তি, এই জিনিসগুলো কিন্তু একটা। সুতরাং আমি কিন্তু এখন সমাজের অস্থিরতার কারণগুলো বলছি, মাদক, বিচারহীনতা, দারিদ্রতা, এগুলোকে আমি বলছি। কিন্তু এইটার বিপরীতে এখন যদি আপনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যটা, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বোঝা উচিত ছিল যে জনগণ কেন বিচারটা নিজের হাতে তুলে নিতে চাচ্ছেন। এটা কিন্তু একটা জনগণের আবেগের জায়গা। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তাদের আবেগের জায়গাটাতে এইভাবে মন্তব্য করে উনি, আমার মনে হয় ওনার মন্তব্য করাটা বোধহয় ওনার পজিশন থেকে এটা সমীচীন না। বুঝতে হবে যে হ্যাঁ, আজকে আমি যদি চাই যে হ্যাঁ তাকে ছেড়ে দেন, আমার হাতে, আমরা বিচার করব, তাকে আগামীকালকে প্রকাশ্যে পল্টন ময়দানে নিয়ে ফাঁসি দিতে হবে, ফার্ম গেটের ওভারব্রিজের উপরে তাকে ঝুলে ফাঁসি দিতে হবে, জনগণের এটা আবেগ, ইট ক্যানট বি, এটা এভাবে কখনো হবে না। কিন্তু এটা জনগণের আবেগ। এই জনগণের আবেগটা কেন এসছে, সেই জায়গায় যদি আমার রাষ্ট্র যদি হিট করতে না পারে, সেই জায়গাটা যদি আমার রাষ্ট্র যদি অ্যাড্রেস করতে না পারে, তাহলে এরকম সস্তা কমেন্ট, আমি বলবো এটাতে চিপ কমেন্ট, এ ধরনের কমেন্ট আসবে। এটা অনেকটা পাড়ায় পাড়ায় বন্ধুদের কনভারসেশনের মতো। আমি একটা কিছু বললাম, আমার বন্ধু মিলুক আর না মিলুক, সে কিন্তু একটা পাল্টা প্রত্যুত্তর আমাকে দিয়েই দেবে। না জনাব স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আপনার পজিশন থেকে জনগণের আবেগের যে জায়গাটা, সেই জায়গাটায় এরকম কমেন্টস হয় না। ডেফিনেটলি আপনি আপনার কর্ম দিয়ে আমাকে হ্যাপি করবেন, নট উইথ দ্য স্টেটমেন্ট। আপনাকে আইন দিয়ে, বিচার দিয়ে আপনাকে আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। আমাকে আপনার প্রতি কনফিডেন্স আনার মতো পরিস্থিতি তৈরি করতে হবে আপনাকে আপনার কর্মের মাধ্যমে। আপনার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, কারণ আপনি জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগের জায়গাটাকে বুঝতে পারেন নাই। আমাদের হাতে তুলে দেন, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, এগুলো চাওয়া মানে হচ্ছে গিয়ে তাদের এই বক্তব্যটা কিন্তু রাষ্ট্রের প্রতি আঙ্গুল দেখাচ্ছে, রাষ্ট্রের ব্যর্থতাকে আঙ্গুল দেখাচ্ছে। সুতরাং আপনি যেহেতু এখন রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন, আপনাদেরকে হ্যাঁ এখন আবার সেই দোষারোপের জায়গাটা, অতীতে হয়েছে, অতীতের সরকার ভেঙে গেছে, এই করছে সেই করছে, ডেফিনেটলি আপনি সেই অজুহাত দিতেই পারেন, কিন্তু আসলে দায়িত্ব এড়ানো যাবে না। সুতরাং আমি বলবো যে এই ধরনের বক্তব্য দিয়ে আপনি বরঞ্চ আপনার যে দায়িত্বের জায়গাটা আছে সেটাকে আপনি অনেক লুজেন করে ফেলছেন। আপনি এটাকে, জনগণের যে আবেগটা সেটাকে আপনি কটাক্ষ করেছেন। জনগণের যে যে চাওয়া পাওয়া, জনগণের যে জীবনের নিরাপত্তা, সেই জায়গায় আপনি অ্যাড্রেস না করে জনগণের আবেগের জায়গাটাকে আপনি অ্যাড্রেস করছেন। ডেফিনেটলি নট, এটা আমি কোনোভাবেই না। এখন আমি যদি দেখি যে এই যে রামিজ স্যার হত্যার যে বিচারের যে প্রক্রিয়াটা, ডেফিনেটলি এখানে আইন আইন বিশেষজ্ঞ কেউ থাকলে হয়তো বা বলতে পারতেন। আমি যতটুকু মনে করি, ডিএনএ টেস্টটা আমরা কখন করি? যখন আমাকে কোনো একটা ক্রিটিক্যাল কোনো একটা স্টেটমেন্ট, অর্থাৎ ক্রিটিক্যাল কোনো সিনারিও যখন অর্থাৎ ঝাপসা, আমি ঠিক বুঝতে পারতেছি না কে হতে পারে, 4-5 জনের এখানে সাইন পাওয়া যাচ্ছে বা সিমটম পাওয়া যাচ্ছে, কে হতে পারে এক্স্যাক্টলি, হু ইজ ইনভলভ, এই জিনিসটাকে যখন আমি আইডেন্টিফাই করার যখন আমার প্রয়োজন পড়ে, যেমন আমরা দেখেছি আমাদের পিলখানায় আমাদের ব্রাদারদেরকে হত্যা করা হয়েছিল, যারা শহীদ হয়েছেন, তাদের ডেড বডি ওয়াজ নট এবল টু রিকগনাইজড। তখন কিন্তু ডিএনএ টেস্টের কিন্তু পরীক্ষা করা প্রয়োজন। 57 জনের সবার কিন্তু ডিএনএ টেস্ট করার কিন্তু প্রয়োজন পড়ে নাই। আমি যদি জানি যে উনি আমার বাবা, তাহলে কেন আমাকে ডিএনএ টেস্ট করতে হবে? হবে না। সুতরাং এখানে যখন আসামি যখন স্পষ্ট স্বীকারোক্তি দিচ্ছে এবং ইট ওয়াজ ওয়েল প্রুভড, হ্যাঁ বিচারিক প্রক্রিয়া সেটা ভিন্ন, কিন্তু অন্তত এই বক্তব্য আশা করা যায় না যে ডিএনএ টেস্ট করতে হবে, এটার জন্য 1.5-2 মাস সময় লাগতে পারে, এটা একটা প্রক্রিয়া, অলরেডি আমরা সিআইডি ল্যাবে বলেছি, সিআইডি ল্যাব কেন? আজকে যদি আমি যদি স্বীকার করি যে হ্যাঁ আমি করেছি, আমি দায়ী, এই আমার স্ত্রী আমার সাথে জড়িত ছিল, তাহলে তারপরও কেন আপনাকে প্রুফ করতে হবে যে আমি করেছি কিনা? সেটা একটা প্রক্রিয়ার একটা অংশ হতে পারে, সেটা বিচারিক প্রক্রিয়ার জায়গায় গিয়ে সেটাকে আপনি আপনার টোটাল রায়টাকে আপনি স্ট্রং করার জন্য সে ডিএনএ টেস্টটাকে আপনি একটা প্রক্রিয়ার অংশ হিসেবে রাখতে পারেন, বাট দ্যাট ক্যানট বি অ্যান মানে মেন ক্লু যে এটার জন্যই আপনাকে ডিলে করতে হবে তা না। আর আপনি এই প্রক্রিয়ার মাধ্যমে যেখানে আপনাকে জনগণ বলতেছে আমার হাতে ছেড়ে দাও, সেখানে আপনি বলতেছেন যে এই জিনিসটা। সুতরাং এই বক্তব্যগুলো দিয়ে আসলে সত্যিকার অর্থে আমার মনে বলা হয় ওই যে জনগণ যে এখন যে একটু বলতেছেন, বক্তব্য আমাদের এসছে যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি
উনি নিজের মন্ত্রণালয়ের কাজে খুব বেশি বোধহয় একটু মনোযোগী না, অর্থাৎ নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে উনি বোধহয় একটু চারদিকের অন্যান্য মন্ত্রণালয় একটু বেশি বেশি তদারকি করতেছেন, এবং সবার দায়ভার উনি একাই নিয়ে নিয়েছেন, সবার দায়িত্ববোধ উনি একাই পালন করছেন। বিচারের আইন মন্ত্রণালয়ের ওটা জবাব উনি দিচ্ছেন, স্পোর্টসের জবাবও উনি দিচ্ছেন, ওই স্থানীয় সরকার ওটার জবাবও উনি দিচ্ছেন, সবকিছু জবাব কিন্তু উনি দিচ্ছেন, ইভেন প্রধানমন্ত্রীর পক্ষের বক্তব্য উনি দিচ্ছেন। সুতরাং সবকিছু যখন উনি দিচ্ছেন, আমি অনুরোধ করব, আমার মনে হয় জনগণের এই যে বলেন যে এইটাকে আপনাকে পুরোভাবে অ্যাড্রেস করা উচিত না, যেটা মধ্যযুগীয় না। ডেফিনেটলি আমি জানি এটা মধ্যযুগ না, আধুনিক যুগ। এটা জানার মতো সক্ষমতা দেশের মানুষের জন্য আছে, এবং আছে বলেই কিন্তু তারা আপনাদের প্রতি অনাস্থা প্রকাশ করতেছে। আমি বলবো, আমি অনুরোধ করব যে জনগণের আবেগের জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য, বুঝার জন্য যে আসলে জনগণ কি চাচ্ছে, সেই অনুযায়ী যদি রিয়াক্ট করতে পারে, এবং তারা তাদের কর্মের মাধ্যমে যদি একটা সঠিক যে জনগণের চাওয়া পাওয়ার জায়গাটা যদি পুরো করতে পারে, জনগণের জীবন নিরাপত্তা দিতে পারে, অন্তত তারা দ্রুত বিচার কাজের মাধ্যমে, এবং সাম্প্রতিক সময়ে আরো যে সমস্ত ঘটনাগুলো করতেছে, এটা শুধু একটা না, আরো অনেকগুলো, প্রায় প্রায় ছয় সাতটা কিন্তু ঘটতেছে। সুতরাং দেখেন, এই জিনিসটা কিন্তু আজকে যে হচ্ছে কিন্তু তা কিন্তু না। আমি যদি আপনাকে ছোট্ট একটা, আমাকে জাস্ট একটা মিনিট একটু এক্সট্রা একটু সময় দেন, আমি আপনাকে একটা স্টেটমেন্ট দিচ্ছি। সেই স্টেটমেন্টটা হচ্ছে 2005 সালে রেপ হয়েছে 388 জন, 2016 সালে রেপ হয়েছে 280 জন, 2017 সালে রেপ হয়েছে 470 জন, 2018 সালে 444 জন, এবং 2019-20 এসে এটা ড্রাস্টিক্যালি খুব আপ হয়েছে 986, এবং 2020 এসে 1018, 21 এসে 774, 22 এসে 561, 23 এসে 389, 24 এসে 270। সুতরাং রেপ আজকে প্রথম হয়েছে তা কিন্তু না, এটা আমাদের একটা সামাজিক ব্যাধি। সুতরাং আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনারা অনেক বেশি জ্ঞানী, আপনি আইন সম্পর্কে অনেক বেশি জানেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো আপনি আগে দায়িত্ব পালন করেন নাই। আমার মনে হয় আপনার এই জায়গায় জনগণের যে অনুভূতি, জনগণের যে ফিলিংস, তাদের যে রাষ্ট্রের কাছে তাদের যে চাওয়া, সেই চাওয়ার জায়গাটা থেকে আপনি অ্যাড্রেস করে, সেই জনগণের ফুটিং এ নিজেকে অবস্থান করে, জনগণের শুতে, প্লিজ পুট ইউরসেলফ ইন পাবলিক শু, আমার শুতে এসে আপনি দেন আপনি স্টেটমেন্ট গুলো দিবেন। এতে করে আমার মনে হয় আপনার সম্মানটাও যেমন বাঁচবে, সরকারের সম্মানটাও তেমন বাঁচবে, এবং জনগণও কিন্তু আশ্বস্ত হবে, আপনাদের প্রতি অন্তত বিশ্বাস থাকতে পারবে। এই বিশ্বাস আপনারা অর্জন করতে পারবেন শুধুমাত্র আপনাদের কর্মের মাধ্যমেই। আপনি আমাকে মধ্যযুগ আধুনিক যুগ বুঝায় লাভ নাই, আপনি আমাকে ফলাফল দেখান, বিচার করেন, কত দ্রুত বিচার করতে পারবেন, আপনার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার করা সম্ভব। অতীতে আমরা অনেক বিচার দেখেছি, ফাঁসি পর্যন্ত হয়ে গেছে, সেটাও আমরা দেখেছি, কিন্তু এখন কিন্তু ফাঁসি হয় না, আবার বছর পর বছর পড়ে থাকবে। দেখেন বাংলাদেশ, আমি আমার একটা বক্তব্য দিয়ে শেষ করি, বাংলাদেশ জাস্ট লাইক এ টিস্যু বক্স। আপনি একটা টিস্যু তুলবেন, আরেকটা টিস্যু পপ আপ করে থাকে, একটা টিস্যু তুলবেন, একটা টিস্যু পপ আপ করে থাকবে। সুতরাং এই যে সামিহা বা এরকম মানে ফেলানি থেকে শুরু হয়েছে, এরকম টিস্যু একটার পর একটা ইস্যু কিন্তু আসবেই। এই টিস্যু দিয়ে যারা ফায়দা লুটার, যার যার যেটা ব্যবহার করার, সে সেভাবে ব্যবহার করবে সেই টিস্যুটাকে, তারপর আবার টিস্যুটাকে ফেলে দেবে, অর্থাৎ ওই ইস্যুটা আমার টিস্যুর মতো হারায় যাবে।